ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তেহরানের, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন প্রয়োজনে হতে পারে স্থল অভিযান। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির। ঈদ ঘিরে নেওয়া হচ্ছিল ডাকাতি ছিনতাইয়ের প্রস্তুতি। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবরে পুলিশের অভিযান, 20 জন আটক। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু আজ। সারা দেশে সেবা নিশ্চিতে দরকার 5,000 কোচ, আছে অর্ধেক। ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত আরও 4-5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের ওপর আরও বড় আকারে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানে মোট 555 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস। অন্যদিকে ওমান সাগরে ইরান সংশ্লিষ্ট সব জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 29টি ড্রোন ধ্বংসের কথা বলেছে ইরানের সেনাবাহিনী। জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুট। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অর্ধশত শীর্ষ ব্যক্তিত্বের প্রাণ গেছে। এছাড়া শত শত মানুষ হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাল্টা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর মধ্যেই চলমান সংঘাত আরও 4-5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বলেছেন, এখনও কঠোর আঘাত করাই হয়নি, শিগগিরই বড় আক্রমণের হুঁশিয়ারি দেন তিনি। ভবিষ্যতে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে অনবরত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এতে কুয়েতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি ট্যাঙ্ক টার্মিনালে ইরানি ড্রোন আঘাত এনেছে। যদিও ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে অব্যাহত রয়েছে হামলা, গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 29টি ড্রোন ধ্বংসের কথা বলেছে ইরানের সেনাবাহিনী। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বিশ্বের 20% তেল চলাচলের রুট ইরানের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংস করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বার্তাই আসেনি। এদিকে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না বলে সাফ জানিয়েছেন মহাসচিব মার্ক রুটে। তবে কোনো দেশ চাইলে আলাদাভাবে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতের নিহত মৌলভীবাজারের আহমদ আলীর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের।
তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলতেছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোঁড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ। কুয়েতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেক প্রবাসীর পরিবার দেশটিতে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন। বর্তমানে অবস্থা জানাতে কুয়েত থেকে যুক্ত হচ্ছেন মঈন সুমন। আমেরিকান ঘাঁটিতে কিন্তু অলরেডি বিমান হামলা, যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং এখানে বিমান কিন্তু অলরেডি বিমান বিধ্বস্ত হয়েছে, সেই খবরে কিন্তু কুয়েতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যারা এইসব এরিয়াতে আছেন তারা কিন্তু সরাসরি নিজ চোখে দেখতে পেয়েছেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই ড্রোন নিক্ষেপ বা এখানে যে সাইলেন্ট বাজে, কিছুক্ষণ পরপর সাইলেন্ট বাজে এখানে সতর্কবার্তা। সেই সাইলেন্টগুলি শুধু ইয়ানের সাথে, বিশেষ করে যে রাত্রে একটু একটু হলেও কিন্তু মধ্যরাত থেকে শুরু করে আজকে সারাদিন কিন্তু সোমবার সারাদিন কিন্তু একটু পর পরে সাইলেন্ট বাজে। ইরান থেকে নিক্ষেপকৃত যে ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলি যে উপরে ধ্বংস করা হয় কুয়েতের সামরিক বাহিনীরা, তো সে থেকে কিন্তু কুয়েতে আজকে একটু মোটামুটি আগে বিগত কয়েকদিন একটু ভালো থাকলেও কিন্তু আজকে থেকে একটু জনমনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ সচক্ষে তারা যখন দেখতে পাচ্ছে এই যে ড্রোনগুলি বা এই যে ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে ধ্বংস করছে উপরে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কোনো সময় হামলা হচ্ছে বা কোনো সিগন্যাল নাই, হঠাৎ সিগন্যাল হচ্ছে, তো আমরা বয়ে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন তার একটা মীমাংসা হয়, যুদ্ধ যেন বিরতি হয়, যা শেষ হয়। গত শনিবার সন্ধ্যার দিকে ইফতার পূর্বে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়, সেই নিক্ষেপে কিন্তু 12 জন আহত হয়েছে, আমরা খবরে দেখতে পেয়েছি। এবং সেখানে কিন্তু বাংলাদেশি 4 জন ছিল এবং 4 জন বাংলাদেশি অলরেডি, এর মধ্যে 3 জন কিন্তু চিকিৎসা শেষে অলরেডি তারা নিজ কর্মস্থলে বাসায় ফিরে এসেছে এবং একজন এখনও সেখানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। কুয়েত দূতাবাস থেকে কিন্তু একটি নির্দেশনা জারি করেছেন যে প্রবাসীদের সতর্কর জন্য। এখানে শুধু এটা নয়, শুধু কুয়েত গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন যে যারা বাইরে কোনো ধরনের জনসংখ্যা না করার জন্য বা কোনো ধরনের অনুষ্ঠানে বাইরে না করার জন্য। এই ছিল কুয়েতের থেকে সর্বশেষ। মঈন সুমন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সরকারের নীতি নির্ধারকরা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে সোমবার বিকেলে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য গঠন করা হয়েছে ভিসা সেল। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবেসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে সম্ভাব্য সবকিছু আলোচনায় এসেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। is supportive of their welfare and it will do anything to protect
their security, welfare and well-being. আমরা দুইজন নাগরিককে হারিয়েছি। যখনই স্বাভাবিক হবে সিচুয়েশন, তারা যত পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। সবশেষ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চলমান রেখেছে সরকার। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ ফ্লাইট। ঢাকা চট্টগ্রাম থেকে গেল 3 দিনে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। শিডিউল বিপর্যয়ে ফ্লাইট বাতিল আর স্থগিতের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে বহু যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাসেল মিয়ার সৌদি আরবের ফ্লাইট ছিল 28 ফেব্রুয়ারি রাতে। মধ্যপ্রাচ্যের সংঘাতে বাতিল হলে নতুন করে সোমবার বিকেলে টিকিট কাটেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। সকাল থেকে টার্মিনালের সামনে ঠায় বসে থাকলেও মেলেনি শিডিউলের নিশ্চয়তা। আজকে আমার লাস্ট ডেট, আজকে যদি যাইতে না পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। রাসেল মিয়ার মতো এমন ঘটনা ঘটেছে অনেকের সঙ্গেই। মধ্যপ্রাচ্য সংঘাতে যেমন অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসীদের যাত্রা, তেমনি ভিসার মেয়াদ ফুরানোর শঙ্কা চোখে মুখে। এখন যে সাময়িক সমস্যাটা বা অ্যাকুরেট যে নির্দেশনাটা এটা আমরা পাচ্ছি না বা পাইনি এখন। আমার ভিসার মেয়াদ আছে আমার মাত্র 2 দিন, কালকা 3 তারিখ ভিসার মেয়াদ শেষ, তখন আমার তো ইমার্জেন্সি যাওয়া লাগবে। দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন রুটে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। সৌদি আরব, জেদ্দা, রিয়াদগামী কিছু ফ্লাইটের নতুন করে শিডিউল দেওয়া হলেও অনিশ্চিত বাহরাইন, দুবাই, কুয়েত, দোহাগামী ফ্লাইটের সময়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এজেন্সি কিংবা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। ফ্লাইট মিসটেক হয়েছে, গতকাল ছিল, বৈশাখ হয়েছে কিন্তু কোনো আপডেট পাইতেছে না। এখন আনুমানিকভাবে আমি ভিতরে যাইতেছি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেরও একাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানায় বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা। তবে সালাম এয়ারের মাস্কাট রুটের ফ্লাইট স্বাভাবিকভাবে আসা যাওয়া করছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় ক্ষতি হওয়ায় এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে কাতার। কয়েক ঘন্টার ব্যবধানে ইউরোপে দাম বেড়েছে 50%। এদিকে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না। দামেও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা বা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit.
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যেই নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল হিসেবে জামাতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে 12ই মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সেখানে ভাষণ রাখবেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান সংবিধান মেনেই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে জুলাই সনদকে সম্মান জানিয়ে বিরোধী দল হিসেবে জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ নিতে মৌখিক প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। সংবিধান কি বলে, নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। অসাংবিধানিক কিছুই জাতীয় সংসদে উত্থাপন করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে অংশ নিতে পারবেন না সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। আগামী 12 তারিখে যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে
করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধান সংস্কার নিয়ে রাজনীতির মাঠে চলমান আলোচনাকে রাজনৈতিক অধিকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পেছনে সরকারের ইন্ধন দেখছে জামাত। সোমবার রাতে বকবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির পনির। আদালতের রায়ের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুইটা রিট পিটিশন শুনানি হয়েছে। সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণ অভ্যুত্থান ও গণভোটের প্রাসঙ্গিকতা উল্লেখ করে অভিযোগ করেন, সংস্কার ও গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত পোষণ করলেও এখন সরকারের ইন্ধনে গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে দুইজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন। অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে সবগুলো বুমেরাং হয়েছে। মঙ্গলবার রিটের বিষয়ে আদালতে দেয়া সিদ্ধান্ত পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব। এদিকে সংসদ অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি অপসারিত না হলে সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে মনে করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সন্ধ্যায় দলের কার্যালয়ে নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার পর গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের পক্ষে বিএনপির অবস্থান নেয়ার সমালোচনাও করেন তিনি। বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদে যেই বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন। বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। এর আগে চট্টগ্রামে এক আলোচনা সভায় একই ধরনের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায় যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবার দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালতকে দলীয়করণ করার চেষ্টা করা হলে সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। অতিরিক্ত যাত্রী পরিবহনে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে আজ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারের চাপ কমাতে সকালে দেয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও সংস্থাটির প্রতি বছর লোকসান 2000 কোটি। ভয়াবহ ইঞ্জিন সংকটে চালানো হচ্ছে না ট্রেন, প্রতিনিয়ত ঘটছে শিডিউল বিপর্যয়। যাত্রী চাহিদা থাকলেও কোচ সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী সেবা বৃদ্ধিতে বিনিয়োগ না করে শুধু অবকাঠামো উন্নয়নে ডুবতে বসেছে রেল। মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে চট্টলা এক্সপ্রেস, অথচ ট্রেন আসার আগেই কানায় কানায় পূর্ণ প্ল্যাটফর্ম, তিল ধারণের ঠাঁই না থাকলেও আসন পেতে মরিয়া যাত্রীরা। সারা দেশে ট্রেন যাত্রায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে দরকার 5,000 কোচ, অথচ আছে 2,500-এর কিছু বেশি। ফলে স্বস্তির বদলে ভোগান্তির নাম হয়ে উঠেছে ট্রেন যাত্রা। একদম ফুলফিল, একদম চুল পরিমাণ জায়গা নাই। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা খুব কম। বাংলাদেশ সরকারের উচিত ট্রেনের সংখ্যা অনেক বেশি বাড়ানো। ইঞ্জিন সংকটে প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে রেলওয়ে। ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। কোনো রুটে কয়েক বছরের তুলনায় কমেছে গতি, বেড়েছে দুর্ঘটনা। ঘন্টার পর ঘন্টায় আপনার এখানে অপেক্ষা করতে হয়। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। আদৌ যেতে পারবো কিনা সঠিক জানা নেই। পাওয়ার প্রাপ্যতার স্বল্পতার কারণে প্রতিদিনই কিছু কিছু ট্রেন অত্যাধিক বিলম্ব হচ্ছে, এতে শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। 1969-70 সালে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ছিল 486টি। স্বাধীনতার 55 বছরে তা কমে দাঁড়িয়েছে 285টিতে, যার মধ্যে 56%-ই মেয়াদ নেই। বহু পুরানো ইঞ্জিন মেরামতে মিলছে না যন্ত্রাংশও। 40-50 বছর আগের পুরানো কিছু ইঞ্জিন এখনো আমাদের কাছে আছে। বেশিরভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মনে করেন আমরা এমনি জোড়াতালি দেয়া এভাবে চালাইতেছি। এসব কারণে গত এক যুগে 20,000 কোটি টাকা লোকসান রেলওয়ের। বিশেষজ্ঞরা বলছেন, কোচ আর ইঞ্জিন না কিনে শুধু বিলাসী অবকাঠামো উন্নয়নের ফলে ডুবতে বসেছে এই খাত। বিশ্বের মধ্যে সেবা এবং গতির দিক থেকে বাংলাদেশ রেলওয়ে এখন তলানিতে আছে। আগামী 1 দশক রেলের উচিত হবে না যে কোনো অবকাঠামো উন্নয়নের পিছনে। রেল মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছু নতুন কোচ এবং ইঞ্জিন ক্রয়ের। এটা 2 থেকে 3 বছর লেগে যাবে। গত 10 বছরে বন্ধ হয়েছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ও 130টি রেল স্টেশন। এখনও প্রতি বছর রেলের গড় লোকসান 2,000 কোটি টাকা। কমেছে রেলের গতি, বেড়েছে দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ বিলাসী উন্নয়নে অপরিকল্পিত বিনিয়োগ। তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, বিলাসী আর কোনো অবকাঠামোগত প্রকল্প নয়, রেলের কারিগরি বিভাগের প্রাথমিক চাহিদা মেটানোর দিকেই নজর দিতে হবে সরকারকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ের বহরে অতিরিক্ত কোচের চাহিদা সৃষ্টি হয়। পুরনো ও মেরামতযোগ্য কোচ মেরামত করে সেই চাহিদার পূরণ করে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। রোজার ঈদ সামনে রেখে অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। জনবল সংকট থাকার পরেও স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 2 গুণ কোচ ব্যবহার উপযোগী করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। 2 ঈদে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। পুরাতন ও মেরামতযোগ্য কোচ মেরামত করে পূরণ করা হয় সেই চাহিদা। নীলফামারী সৈয়দপুর রেলে কারখানার বিভিন্ন শপে প্রস্তুত করা হয় কোচ মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ। ঈদুল ফিতর সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। নির্ধারিত কর্মঘণ্টার বাইরেও চলছে কাজ। স্বাভাবিক সময় 25 কর্মদিবসে 32টি কোচ মেরামত করা হয়। তবে 5 দিন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করায় প্রয়োজন হবে অতিরিক্ত কোচের। সেই চাহিদা সামনে রেখে এবার 39 কর্মদিবসে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে শেষ হয়েছে 58টি কোচের মেরামত। ঈদের কারণেই আমরা খুব ব্যস্ততার সময় পার করতেছি। আমাদের লোকবল কম, যেখানে লাগবে 5 জন সেখানে আমরা সেই 5 জনের কাজ 2 জনে আমরা তুলতেছি। ছোটা গাড়ি আমাদের এইবার ঈদে আউটটান দেওয়ার কথা আছে, ইনশাল্লাহ আমরা সময়ের আগে এটা দিয়ে দিব। মূলত আজকে আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রম করার একটাই টার্গেট, সেটা হচ্ছে যে ঈদ থেকে মানুষ যেন বাইরে থেকে ঈদে যেন আসতে পারে বাড়িতে স্বাচ্ছন্দ্যবোধভাবে। আপনারা জানেন যে ঈদে ঘরমুখ যাত্রী যারা নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে তাদের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সুবিধা দিয়ে থাকেন। সৈয়দপুর কারখানাও এর ব্যতিক্রম নয়, আমরা তারই অংশীদার হিসাবে কাজ করছি। জনবল সংকট রয়েছে উল্লেখ করে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ জানায় যথাসময়ে বাকি কোচগুলোর মেরামত শেষ হবে, যুক্ত করা হবে সংশ্লিষ্ট বহরে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমরা 100টি কোচ আউটটার্ন দেওয়ার প্রোগ্রাম
হাতে নিয়েছি, যার মধ্যে 60টি কোচ ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, বাকি 40টি কোচ আমাদের প্রক্রিয়াধীন আছে বের হওয়ার। আশা করি যথাসময়ে আমরা এগুলো কোচ ট্রেন বহরে যোগ করতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের জন্য 29টি শপ রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ঈদযাত্রায় শত শত বাস জোড়াতালি ও রংপুরে সড়কে নামানোর প্রস্তুতি চলছে রংপুরে। নগরীর অর্ধশতাধিক ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের মাঝে। অভিযোগ রয়েছে এসব বাসের বেশিরভাগের নেই ফিটনেস সনদ। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেয়া হবে না। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে নতুন অবয়ব। দেখে বোঝার কোনো উপায় নেই, ভাঙ্গা বিধ্বস্ত প্রায় এসব বাস এবারের ঈদযাত্রায় দৃষ্টি কাড়বে আঞ্চলিক সড়ক মহাসড়কে। রংপুর নগরীর আরকে রোড সহ বিভিন্ন এলাকার ওয়ার্কশপে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। কয়েকদিন আগে গাড়িগুলো গ্যারেজে পড়েছিল জরাজীর্ণ অবস্থায়, তবে ঈদ উপলক্ষে সাজানো হচ্ছে নতুন সাজে। গ্যারেজ কর্তৃপক্ষ বলছে ঈদের 3 থেকে 4 দিন আগে যাত্রী পরিবহনে গাড়িগুলো নামবে সড়কে। খুব ব্যস্ততার মধ্যে আছি, সামনে ঈদের আগে কমসে কম 5 দিন আগে গাড়িগুলো রোডে ছাড়তে হবে, এরকম একটা প্রিপারেশন নিয়ে আমরা কাজকাম সবাই মিলে চালাচ্ছি। পুরোনো গাড়ি সব নতুন করে বানাই দিচ্ছি, ওই পুরোনো সিট ওকে নতুন বানাই দিচ্ছি, ফর্ম কাপড় টাপড় দিয়ে নতুন তৈরি করতেছি। প্রশাসনও গাড়ি দেখলে সাইড দেবে, তারা নতুন গাড়ি, নতুন ভালো মডেলের গাড়ি, তারপর আর কাগজপত্রের কোনো ঝামেলা হবে না। বছর জুড়ে কোনো রকমে চলাচল করা অথবা পড়ে থাকা বাসগুলো এভাবেই চেহারা পাল্টে নামানো হবে সড়ক মহাসড়কে। তবে দেখতে চকচকে হলেও অধিকাংশ বাসের ফিটনেস না থাকায় যাত্রীদের প্রায়ই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। গাড়িটা একটু রংপুরে এসে সমস্যা হয়েছে, আমরা কাজ করতেছি, আমার এই যে ব্রেক শু ভেঙে গেছে চাক্কা। এরকম গাড়ি লাইনে রাখছে কেন? একটু ভালো গাড়ি রাখেন না কেন? এই পচা গাড়ি রাখে আমাদের এই 3 ঘন্টা সময় লস, এই সময়টার মূল্য কে দিবে? বিআরটিএ কর্তৃপক্ষের দাবি ফিটনেসবিহীন গাড়ি নামলেই নেওয়া হবে ব্যবস্থা। মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এটা একটু শিথিল আছে, আমরা রাজায় আবার এটা অ্যাপ্লাই করব যাতে পুরনো গাড়িগুলো চলতে না পারে। ফিটনেসবিহীন গাড়ি যদি চলতে না পারে এটা তো দেখবই। যে গাড়িগুলো কাগজপত্র আপডেট নেই কিন্তু রং করতেছে, এটা আমরা কোন কোন জায়গাগুলোতে করে গতবার নেই, আমরা সেটাও আমরা মোবাইল কোর্টে এটাতে অভিযান চালাবো। ফিটনেস সনদ আছে রংপুর জেলায় এমন বাস মিনিবাসের সংখ্যা 300টি, অথচ সড়ক মহাসড়কে চলাচল করছে প্রায় 3500 বাস মিনিবাস। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতির সময় 12 জন সহ 20 জনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক জব্দ করা হয়েছে। রাতে শেখেরটেক নবোদয় হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে ঈদ ঘিরে আটককৃতরা ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদপুরে আমরা বসিলা, রায়ের বাজার এখানে অভিযান করে এখানে প্রায় আমাদের এখন পর্যন্ত মনে হয় 20 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমরা বেশ কিছু মাদক উদ্ধার করেছি। শেখেরটেক এবং নবোদয় হাউজিং এই দুইটাতে অভিযান পরিচালনা করে আমার পাশে দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত, আমরা তাদের পিসিপিআর যাচাই করব, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হলো যে যেহেতু একটু পবিত্র রমজান মাস চলতেছে, রমজান মাসটাকে নিরাপদ রাখা, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারে এবং আগামী ঈদুল ফিতর যাতে আপনারা পরিপূর্ণভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশে মানুষ পালন করতে পারে। মিনি কাভার্ড ভ্যানের সিলিংয়ে করা হয় বিশেষ চেম্বার, সেখানে থরে থরে ভরা হয় মাদক। পরে জরুরি সেবা ওষুধ সহ বিভিন্ন পণ্য পরিবহনের নামে রাস্তায় নামানো হয় এসব কাভার্ড ভ্যান। সম্প্রতি রাজধানীর তুরাগ থেকে এক মিনি কাভার্ড ভ্যানের বিশেষ চেম্বার থেকে 86 কেজি গাঁজা উদ্ধারের পর এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব। গ্রেপ্তার 2 জন অভিনব কায়দার 3 বছর ধরে বিভিন্ন সীমান্ত থেকে মাদক এনে তুরাগ, টঙ্গী, গাজীপুরে পাচার করত। এরপরেই প্রথম গ্রেপ্তার হলো তারা। দেখে এটাকে জরুরি সেবায় নিয়োজিত মিনি কাভার্ড ভ্যান মনে হলেও এটি আসলে মাদক পরিবহনে ব্যবহার করত চোরাকারবারীরা। সম্প্রতি র্যাব এটিকে জব্দ করেছে। এরপর
এই পুরো কাভার্ড ভ্যানে পুঙ্খানুপুঙ্খানুভাবে তল্লাশি চালিয়েছে তারা। তল্লাশি চালানোর পর এই কাভার্ড ভ্যানের সিলিংয়ের ওপর মিলেছে বিশেষ ধরনের একটি চেম্বারে, যেখানে সাজানো ছিল থরে থরে মাদক। মিনি কাভার্ড ভ্যানটি আটকের পর র্যাবও অবাক হয়, কেননা প্রথমে কোথাও খুঁজে পাওয়া যায়নি মাদক। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে সন্ধান মেলে সেই বিশেষ চেম্বারে। সিলিংয়ের ওপর কয়েকশো স্ক্রু দিয়ে আটকানো চেম্বার খুলতে বেশ বেগ পেতে হয় র্যাব সদস্যদের। একে একে বেশ কয়েকটি স্ক্রু খোলার পর একটি লোহার পাত ছড়াতেই কালো প্লাস্টিকে মোড়ানো থরে থরে সাজানো প্যাকেট বের হতে থাকে। 43টি প্যাকেটে মেলে 86 কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় 26 লাখ টাকা। আটক করা হয় 2 জনকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে পাচারের পুরো চিত্র। র্যাব বলছে এরা বড় মাদক সিন্ডিকেট। জরুরি সেবার নামে মিনি কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বার বানিয়ে মাদক পাচার করে। চেম্বারটা বেসিক্যালি ওরা নিজেদের আইডিয়াতেই করেছে, এমনভাবে করেছে ওদের সিলিংয়ের হলো রয়েছে এবং হলো কাভার্ড ভ্যানের যে অংশতে শেষ সেখানে একটা হলো রয়েছে, এবং খুব স্ক্রুটিনি না করে বা ক্ষুদ্রভাবে পরীক্ষা না করলে বোঝা যাবে না যে সেখানে একটা হলো রয়েছে এবং ওখানে করে মাদকদ্রব্য পরিবহন করা যেতে পারে। চক্রটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে নিয়মিত অভিনব কায়দায় মাদক ঢাকার তুরাগে আনে। এরপর সেগুলো ছড়িয়ে দেয় টঙ্গী, গাজীপুরের বিভিন্ন এলাকায়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই ধরনের অঞ্চল থেকে খালি কাভার্ড ভ্যানটা নিয়ে আসে এবং যখন পুলিশের চেকপোস্টের মধ্যে পড়ে সে বলে যে আমরা ঢাকা থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা অন্য ধরনের কাঁচামাল পরিবহন করে নিয়ে আসবো, যার মাধ্যমে বিভিন্ন চেকপোস্টকে ওরা ফাঁকি দিয়ে এখানে আসতে সম্মুখ হয়েছে। অভিনব কায়দায় চক্রটি মাদক পরিবহন করে আসছিল বলে 3 বছরে এবারই প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ল বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। সোমবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উপনির্বাচনে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেন দলটি। জামায়াত ইসলামের পক্ষে শহর শাখার আমির আবিদুর রহমান সোহেলকে মনোনয়ন দেওয়া হয়। এ সময় তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও ছিলেন। তফসিল অনুযায়ী আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাগেরহাটে বিএনপি কর্মী আরিফুল ইসলাম মাসুদ হত্যার ঘটনায় অভিযুক্ত 3 জন গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভাই বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত 3 জনকে আটক করে আদালতে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, নির্বাচনের পরদিন 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভিডিও ধারণ করেন আরিফুল ইসলাম। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে তার উপর হামলা করে মামলায় অভিযুক্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানিকগঞ্জের সিংগাইরে আলোচিত কাশেত আলী হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে মানিকগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়ের হাসান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, 2014 সালের 22 অক্টোবর সন্ধ্যায় কাশেত আলী নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তে উঠে এসে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ গুম করা হয়। আসামিদের স্বীকারোক্তিমূলক অনুযায়ী কানাইনগর এলাকায় একটি জমি থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত 2 আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ভোরের সময় আরও থাকছে। কক্সবাজার উপকূলে বাড়ছে কচ্ছপের মৃত্যু। 1 সপ্তাহে 3.5 কিলোমিটারে মিলেছে 20টি। অবৈধ জাল ব্যবহারেই ট্রলিং জাহাজ ও বড় ট্রলারে দায়ী অভিযোগ স্থানীয়দের। প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থায় দ্রুত বিস্তার ঘটেছে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শহর থেকে উপজেলা এমনকি গ্রামেও সর্বত্রই গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, কোনো নীতিমালায় চলছে এসব স্কুল কিংবা কারা তদারকি করছে? সরকারি তদারকি তো দূরের কথা, শুধুমাত্র নিবন্ধনেই দায়িত্বে আটকে আছে কর্তৃপক্ষ। শিক্ষাবিদদের মতে, মান নিশ্চিতে সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান তদারকির বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট।
রোজার প্রথম দিন থেকে সরকারি ও আধা সরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সরকারি নির্দেশনা মেনে, তবে এর ব্যতিক্রমও রয়েছে। রংপুর নগরীতে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে একাধিক কিন্ডারগার্টেন। প্রাথমিক স্তরে পাঠদানের জন্য এসব স্কুলের সিলেবাস, শিক্ষার্থীদের বেতন কাঠামো এমনকি পড়াশোনা পদ্ধতি নিজেরাই নির্ধারণ করেছে প্রতিষ্ঠানগুলো। জানিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে নানা মত। এদের পরীক্ষা হচ্ছে আজকে বাংলা আর গণিত বিষয়, আমাদের এমনি 4টা সাবজেক্ট। পেলেতেই আপনার মনে করেন বানান সহ লিখতে হচ্ছে, আবার নার্সারিতে তারও উপর মনে করেন কবিতাগুলো, ইংলিশ ছড়াগুলো না দেখে লিখতে হচ্ছে। ওরা তো এখনো অক্ষরেই চিনল না। সব বাচ্চার মানসিক দিক তো একরকম না, কেউ নিতে পারে কেউ পারে না, কারো একটু সময় লাগে, কেউ দ্রুত নিতে পারে কেউ নিতে পারে না, এতটুকুই। আগে থেকেই এই বইগুলো দেওয়া হয় যেন তারা পড়াশোনায় অ্যাডভান্স থাকতে পারে। 2023 সালে সরকারিভাবে জারি করা প্রাইভেট স্কুল রেজিস্ট্রেশন রুলসের বিধিমালায় নার্সারি, প্রি প্রাইমারি, কিন্ডারগার্টেন ও পঞ্চম শ্রেণী পর্যন্ত বেসরকারি বিদ্যালয়কে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার কথা বলা হয়েছে। এমনকি অবকাঠামো, শিক্ষক যোগ্যতা, পরিচালনা কমিটির জন্য নির্ধারিত মানদণ্ড সহ যাবতীয় বিষয়ে তদারকি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মাঠ পর্যায়ের ভিন্ন চিত্র। বেসরকারি এসব প্রতিষ্ঠানে কোনো হস্তক্ষেপ নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সরকার চেষ্টা করতেছে এদের একটা ছাতার নিচে নিয়ে আসার জন্য। যখন আমরা রেজিস্ট্রেশন দেব, রেজিস্ট্রেশন দিলে আমরা দেখভাল করব, তখন হয়তো একটা ছাতার নিচে চলে আসবে বলে আশা করছি আমরা। শিক্ষাবিদদের মতে প্রাথমিক স্তরে অভিন্ন নীতিমালা প্রণয়ন ও কার্যকরভাবে বাস্তবায়ন করা না হলে শিক্ষা খাতে বৈষম্য আরও বাড়বে। অবশ্যই সিলেবাসের একটা সামঞ্জস্য থাকতে হবে। যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে এক ধরনের তৈরি করে যাচ্ছে। এটা কোনোভাবেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারবে না। অবশ্যই একটা নীতিমালার মধ্যে সরকারকে এগুলোকে যুক্ত করতে হবে। বাংলাদেশে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আইনগত কাঠামো তৈরি হলেও বাস্তব প্রয়োগে ঘাটতি স্পষ্ট। নিবন্ধন, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রাথমিক শিক্ষার মান ও সমতা দুটোই প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল.কমের হাজারো কর্মী বিক্ষোভ করেছেন। সোমবার সকালে যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কের সামনে অবস্থান নেন কর্মীরা। এ সময় নানা স্লোগান দেন তারা। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, চালডাল.কম নামে অনলাইন ই কমার্স প্রতিষ্ঠানটি আইটি পার্কের 12 ও 14 তলায় কল সেন্টার পরিচালনা করে আসছে। সেখানে চাকরি করেন হাজারো কর্মী। নিয়মিত অফিস করলেও গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিষ্ঠানটির কর্মীদের। কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকালে ইটনা ধনপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কৃষক ফণী ভূষণকে নির্মমভাবে হত্যা করা হলেও এখনও মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিহত স্বজনরা আতঙ্কে রয়েছেন। তাই অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান স্বজনরা। দেশে বন্যপ্রাণী শিকার ও পাচারের দৌরাত্ম্য কমছে না। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে, প্রতি বছর গড়ে 4000-এরও বেশি শিকার বা পাচার হচ্ছে, যার বড় অংশই সুন্দরবন থেকে। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 6017 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। হাজারো প্রজাতির প্রাণীর আবাসস্থল এই বন, যা রক্ষা করছে দেশের প্রকৃতির ভারসাম্য। তবে এ বনের দিকেই নজর শিকারী ও পাচারকারীদের। 2012 সাল থেকে এখন পর্যন্ত বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট 60,209টি বন্যপ্রাণী উদ্ধার করেছে। 2000-এর বেশি ঘটনায় আটক হয়েছে মাত্র 231 জন। সংস্থাটির তথ্য মতে শিকার ও পাচার হওয়া প্রাণীর 35%ই বিভিন্ন প্রজাতির পাখি। শুধু 2025 সালেই উদ্ধার হয়েছে 3520টি পাখি। উদ্ধার না হওয়া সংখ্যা আরও বেশি বলে ধারণা। স্তন্যপায়ী প্রাণীর শিকার হয় 28%। এর মধ্যে সবচেয়ে বেশি শিকার হয় চিত্রা হরিণ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, গত 5 বছরে সুন্দরবনে বাঘ, হরিণ, শূকর ও বানর সহ কয়েকটি প্রজাতির প্রাণীর সংখ্যা বেড়েছে। তবুও সাম্প্রতিক শিকার ও পাচারের প্রবণতা বনাঞ্চলের ভারসাম্যের জন্য বড় চ্যালেঞ্জ।
আশার জায়গা যে বন্যপ্রাণীর সংখ্যা সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি এর সাথে সাথে একটি বিষয় আপনি দেখবেন যে সুন্দরবনে আমাদের জন্য এখন বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে হরিণ শিকার এবং হচ্ছে বিষ দিয়ে মাছ ধরা। হরিণের সংখ্যা কমে যায় তাহলে হচ্ছে যে বাঘের স্বাভাবিক খাবার কমে যাবে, তো সেখানে বাঘ একটা হুমকিতে পড়বে। ইকোসিস্টেম যদি ঠিক থাকতে হয় তাহলে বন্যপ্রাণীকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। বন বিভাগ কর্তৃক স্মার্ট পেট্রোলিং আছে, এমনি প্রথাগত যে পেট্রোলিং আছে এটা বাড়াতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইন আছে, উপরন্ত যে সমস্ত লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, এইগুলো যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। বনের অপরাধে সম্প্রতি বেড়ে ওঠা বনদস্যুদের সম্পৃক্ততার অভিযোগও আছে। তবে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জানিয়েছেন অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা যারা আছে বা রেঞ্জের দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অংশটুকুকে দেখভাল করতে হবে। যে রেঞ্জে যে দায়িত্ব আছে বা যে এখানে যে অফিসগুলো আছে, আমাদের ৭৬টার মতো স্টেশন আছে, তো সেই স্টেশনে যারা দায়িত্বে আছে তাদেরকে ওইখানকার প্রেক্ষিতে তাদেরকে পদক্ষেপ নিতে জন্য বলা হয়েছে। সব বাহিনী যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা খুব দ্রুতই পদক্ষেপ নেবেন এবং এটাকে নিয়ন্ত্রণের জন্য তারা ব্যবস্থা নেবেন। বেসরকারি সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচারের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বন্যপ্রাণীর প্রজাতি রয়েছে ১,৬১৯টি। পাচার ও শিকারের লাগাম টানা না গেলে অনিরাপদ হয়ে পড়বে বনের প্রাণী, হুমকিতে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন শুধু উদ্ধার অভিযান নয়, প্রয়োজন টেকসই পরিকল্পনা, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা ও আন্তঃদপ্তরের সমন্বয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সুন্দরবনে বেড়েছে বনদস্যুদের তাণ্ডব। মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ আর মারধরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাগর ও উপকূলীয় জেলেদের মাঝে। কোস্টগার্ড জানান ১৫ দিনে অন্তত ৫০ জেলে এখনও দস্যুদের কাছে জিম্মি রয়েছে। সেই জেলেদের মুক্তি ও দস্যু দমনে সোমবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন গহীন খালে অভিযান চালায় যৌথ বাহিনী। তবে দুইবার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার না করা বা কোনো দস্যুকে আটক করা সম্ভব হয়নি। তবে অপহৃত জেলেদের উদ্ধার ও সুন্দরবনকে দস্যুমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাকুরগাঁয়ে ফসলের মাঠে ব্যবহার হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প। এতে কৃষকদের পড়তে হচ্ছে না লোডশেডিংয়ের ভোগান্তিতে। এরই সঙ্গে ডিজেল পাম্পের তুলনায় খরচ কম হওয়ায় জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। সৌরচালিত সেচ যন্ত্রের ব্যবহার আরও বাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রবিউল ইসলামের ছবিতে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের মাঠে মাঠে এখন বড় আবাদের ব্যস্ততা। সৌর বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করে অনেক জমিতে দেওয়া হচ্ছে সেচ। জমির মাঝে বসানো হয়েছে সোলার প্যানেল। সৌর বিদ্যুতের মাধ্যমে চালানো মোটর দিয়ে গভীর নলকূপ থেকে উঠছে পানি। প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা নিচ্ছেন প্রান্তিক কৃষক। একটা সময় এই অঞ্চলের কৃষকরা সেলো চালিত কিংবা ডিপ টিউবওয়েলের মাধ্যমে সেচ সুবিধা নিয়ে নানা রকম ভোগান্তি শিকার হতো। তবে বর্তমানে সোলার প্যানেলের মাধ্যমে কম খরচে সেচ সুবিধা নিয়ে অনেকটাই স্বস্তিতে ফিরেছে। ডিজেল চালিত সেলো মেশিনের মাধ্যমে ১ বিঘা জমিতে সেচ দেওয়ার খরচ ৫ থেকে ৬ হাজার টাকা। অন্যদিকে বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ দিতে একই খরচ গুনতে হলেও পড়তে হয় লোডশেডিংয়ের ভোগান্তিতে। তবে সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সেচ দেওয়া হলে অনেকটাই কমে যায় খরচ। তেলটা আনতে গেলে আমাদের দূর দূরান্তে যাইতে হয়, আর ডিবে পানি নিলে সময় মতো বিদ্যুৎ থাকে না। সোলার পানি নিলে আমার লাগে ৩৫০০ হতে ৪,০০০, আর সেলো মেশিন খুঁড়া গেলে নিম্নে ৬,০০০ ৬,৫০০ টাকা খরচ হয়। এখন সরকার যদি আমাকে এই সোলার দিত তাহলে আমরা কৃষকরা অনেকটা এগিয়ে যেতাম এবং আমাদের অধিক ফলন হতো। সৌরচালিত সেচ যন্ত্রের ব্যবহার আরও বাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষি বিভাগ। এর আগে যেমন আমরা শ্যালো মেশিন দিতাম, সেই জায়গায় শ্যালো মেশিন না দিয়ে আমরা যদি এরকম সোলার মেশিন দিতে পারি তাহলে আমার কৃষকরা কিন্তু উপকৃত হবে। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় ৬২,৩০০ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩০০টি সোলার পাম্পের মাধ্যমে ১৫০০ হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষক। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাবার ফুটো হয়ে যাওয়ায় ৩ বছর ধরে পানি ধরে রাখতে পারছে না দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। এ কারণে চলতি ইরি বড় মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় অন্তত ৮০টি গ্রামের কৃষক। তবে আমদানি করা রাবার প্রতিস্থাপন করে আগামী ৩ মাসের মধ্যে সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
2013 সালের অক্টোবরে দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদীতে নির্মাণ করা হয় দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। এরপর থেকে খরা মৌসুমে রাবার ফুলিয়ে নদীর 26 কিলোমিটার জুড়ে পানি ধরে রাখা হতো, যা থেকে আশেপাশের 80টি গ্রামের 5 লাখের বেশি মানুষ উপকৃত হতেন। তবে গত 3 বছর ধরে রাবার ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না বাঁধটি। এতে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষক। তারা বলছেন বারবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে চলতি ইরি বড় মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় তারা। পানি আটক করে তুলে সামনে সেচ দেওয়ার ভালো হয়, এই যে ফুটো লিক হয়ে গেছে। এখন আবাদের সমস্যা হচ্ছে, এই যে ফুলে নেই, পানি ফুলে নেই, এটা একটু সমস্যা। আর এটি তাড়াতাড়ি ফুল ঠিক হইতো তাহলে সমস্যা হইতো না। রানিং কাজ চলতেছে, যেন ভালোভাবে কাজ হয়। হ্যাঁ, আমরা কৃষকেরা যেন ভালোভাবে চাষ করতে পারি। তবে আমদানি করা রাবার প্রতিস্থাপন করে আগামী 3 মাসের মধ্যে সমাধানের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। টার্গেট আছে যে আমরা মোটামুটি 2 মাসের ভিতর শেষ করব। এখন হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো 2-10 দিন আপ ডাউন হতেও পারে। আগের কাজগুলো ড্যামেজ হয়ে গেছে আমাদের রাসায়নিক সার পানির বেশির কারণে। এখন দেখলাম প্রয়োজন পড়ে রিপেয়ারিংয়ের জন্য, সেই রিপেয়ারিংটা আবার পুনরায় করা হচ্ছে যেন আগামী দিনের মতো পুনরায় ভালো চল। বারবার মেরামতের পরেও কার্যকরী না থাকায় এবার নতুন করে প্রতিস্থাপন করা হচ্ছে বলে জানায় এলজিডি। আমাদের এই মেরামতের কাজটা আমরা আশা করছি যে আমাদের ঠিকাদার যে টাইম লাইনটা দিয়েছে, আমরা এই 2-2.5 মাসের ভিতরে আমরা এই কাজটা শেষ করতে পারবো। কৃষিকাজের যে পানিটা আর কি, এই পানিতে আমরা করতে পারবো। আশা করছি যে আমাদের এই রাবার ড্যামের সুফলটা আমাদের এই উত্তরবঙ্গের মানুষ পাবে আশা করছি। 135 মিটার দীর্ঘ মোহনপুর রাবার ড্যাম নির্মাণে ব্যয় হয় 16 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। শিগগিরই সারা দেশে 1000 কিলোমিটার খাল খনন করতে সরকার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরে চোক্কার খাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এই চোক্কার খাল, এই খালের দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে। সব কিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সারা বাংলাদেশে শুধু 1000 না, 1000 চেয়ে একটু বেড়ে যাবে ইনশাল্লাহ। কুশিয়ারা নদীর হঠাৎ ভাঙনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দেখা দিয়েছে চরম আতঙ্ক। অন্তত 12টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও প্রায় 1 কিলোমিটার এলাকা। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবির রিপোর্ট। নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে বাড়িঘর, গাছপালা সহ সবকিছু। তারপরও ভাঙ্গন থেকে সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান বাসিন্দারা। গত 24 ফেব্রুয়ারি দুপুরে হঠাৎই গোলাপগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের কুশিয়ারা নদীর পাড়ের ছোট বড় অন্তত 12টি ঘর, আসবাবপত্র সহ নদীতে তলিয়ে যায়। বাসিন্দারা কোনো মতে জীবন বাঁচাতে পারলেও রক্ষা পায়নি সংসারের কোনো কিছু। ভাঙ্গনের এই আতঙ্ক আরও প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে। 1 মিনিটে সব একটা ভাঙ্গে তুষনাসি গেছে। জায়গা জমিন কিচ্ছু নাই, এগুলো সামান্য আশ্রয় লইয়া টিন বান্ধি আমরা থাকি, আর যাইবার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড এরপরে এমপি সবার লগে যোগাযোগ করা হয়েছে, কাজ এই কর্ম সেই কর্ম কইয়া এই বছর অনুদান আর নাই, এই না সেই না কইয়া এইরকম যার দ্রুত গতিতে কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে এগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙ্গনের সপ্তাহখানিক পর সোমবার এই এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বাঁধ মেরামতের উদ্যোগ নিচ্ছেন তারা, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। ঠিকাদারকে নিয়ে এসেছি, যদি বালির ব্যবস্থা হয় কালকে বা পরশু থেকে আমরা এখানে জিও ফেলা শুরু করব। বীরগঞ্জ বাজার, টোটাল বাজারটা সব আমরা প্রায় 150 কোটি টাকার মতো একটা প্যাকেজ সমস্ত গোলাপগঞ্জ এবং বেনিবাজারে আমরা রেডি করছি। 1 বছর আগে এই এলাকার প্রায় ভাঙ্গনের কবলে পড়েছিল 50 ফুট রাস্তা। সংস্কারের জন্য বাজেট বরাদ্দের একটি প্রস্তাবও দিয়েছিল সংশ্লিষ্ট দপ্তর, তবে সেই চিঠির কোনো জবাব মেলেনি এখন পর্যন্ত। ঝুঁকিতে রয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন এলাকাবাসী। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেপুর পূর্বপাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।
নারায়ণগঞ্জে মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলার সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীর শুনানির দিন ছিল সোমবার সকালে। শুনানিতে ডাক্তার সেলিনা হায়াত আইভীর জামিন চেয়ে সকালে আদালতে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীর জামিন নামঞ্জুর করেন। নারায়ণগঞ্জ শহরের প্রধান দুইটি সরকারি হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথাযথভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার বিকেলে নগরীর চাষাড়া বালুরমাঠ এলাকায় একটি কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার মান বাড়াতে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন তিনি। আমার এখানে কিন্তু 3টি হাসপাতাল, অর্থাৎ ভিক্টোরিয়া যেটা জেনারেল হসপিটাল, কৃষকের হসপিটাল যেটা কাঠগড় হসপিটাল এবং বন্দরের থানা হেলথ কমপ্লেক্স, 3টি বিষয়ে কিন্তু আমাদের জনশ্রুতি রয়েছে যে আমাদের সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা খাতে কিন্তু তারা খুব একটা সন্তুষ্ট নয়। এই যে অসন্তুষ্টির বিষয়টি রয়েছে এর প্রতি কিন্তু আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো যে জনচাহিদার জন্য আপনাদের আমি সহযোগিতা কামনা করছি। বোরোর ভরা মৌসুমে রংপুরে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টগুলোতে ধর্ণা দিয়েও সার মিলছে না, তবে বাড়তি টাকা দিলে মিলছে। সংশ্লিষ্টরা বলছেন, অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা গ্রামের কৃষক সফর আলী সার কেনার জন্য ঘুরছেন এক ডিলার পয়েন্ট থেকে আরেক ডিলার পয়েন্টে। বুড়িরহাটের 2টি ডিলার পয়েন্ট ঘুরেও সার মিলল না। শুধু সফর আলী নন, তার মতো অধিকাংশ কৃষকের অবস্থাটা একই রকম। বুড়ো মৌসুমের শুরু থেকে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানোর অভিযোগ ওঠে জেলার ডিলারদের বিরুদ্ধে। প্রতি কেজি ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারে 3 থেকে 60 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। নাই তো যার দামে কি বুঝবো আমরা, নাই তো সারে তো নাই। ডিএপি বেরিয়ে বস্তা পারে নাই। ফসফেট হইল তোমার 270 টাকা ধারা, আর পটাশ হইল 150 টাকা ধারা, উড়িয়ে 150 টাকা ধারা। যে জায়গা 20 কেজি সেখান থেকে দিচ্ছি 10 কেজি। সারের মূল্য বেশি, ওই মূল্য দিয়ে সার কিনিয়ে আমরা জমি যদি প্রয়োগ করি তাহলে আমাদের পোষায় না। যদি সার আনি যদি নুকি থেকে যদি আমার সার দিতে না চায়, যদি যা পাওয়া যায় তা সারের দাম বেশি, তা কয়টা করি আমরা। তবে ডিলারদের দাবি, সরবরাহ সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্টার গোডাউনটা আমাকে চেক আপ করেন, যদি 1 কেজি সার থাকে। টিএসপিটা আর ডিএপিটা একটু শর্ট। কৃষক নেতারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে ব্যাহত হবে কৃষি উৎপাদন। তবে কৃষি বিভাগের দাবি, সংকট দূর করতে অভিযান অব্যাহত রয়েছে। সরকারের উচিত এখানে বাজারগুলোকে যথাযথভাবে মনিটরিং করা। এটি যদি করতে না পারি আমরা, তাহলে কিন্তু চলতি যে মৌসুম, এই মৌসুমে কিন্তু কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা প্রতিনিয়তই সারের দোকানে যাচ্ছি এবং আমাদের মনিটরিং আগের যে কোনো সময়ের চাইতে আমরা বলবো যে জোরদার রয়েছে, এবং আমরা কৃষকের বিশেষ করে ডিলারের যে ক্যাশ মেমো সেটিও আমরা যাচাই করছি। 2025-26 অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলের জন্য ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের বরাদ্দের পরিমাণ 6,07,000 মেট্রিক টন। দেশের মোট ধান উৎপাদনের বড় অংশ আসে বোরো মৌসুমে। এই সময় সারের অনিয়ম বন্ধ করা না গেলে এর বড় প্রভাব পড়বে উৎপাদনে। তাই বরাদ্দ কিংবা মজুদের হিসাব নয়, মাঠ পর্যায়ে যথাযথ তদারকি জরুরি।
এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের বাজার পরিদর্শন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে শহরের বড় বাজার এলাকায় সবজি, ফল ও খেজুরের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান চালায় জেলা প্রশাসকের মনিটরিং দল। এ সময় মাছ, মাংস সহ ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের দাম যাচাই করা হয়। ইফতারের দোকানগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এই অভিযান পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযানে পৌর প্রশাসক, জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ইউনিয়ন বিএনপি অফিসে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, রোববার রাত 1টার দিকে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন জ্বলতে দেখা দেন। অফিসে নাটার লাগানো থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এলাকাবাসীকে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই পুড়ে যায় চেয়ার, টেবিল সহ বেশ কিছু আসবাবপত্র। নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে বহুতল ভবনের ব্যাংকের 2টি শাখা সহ 10টি দোকান পড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, শহীদ ডাক্তার জিকরুল হক রোডের একটি ভবনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আশেপাশে। ধিকি ধিকি জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এরই মধ্যে পুড়ে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ভবনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ছয় মাস আগে দেবে যায় স্লুইস গেট সহ সেতু। ভেঙে যায় উভয় পাশের সংযোগ সড়ক। এখনও সংস্কার করা হয়নি পঞ্চগড় সদরের মামা ভাগিরা খালের সেতু। এতে ভোগান্তিতে পড়েছেন আশেপাশের অন্তত 10 গ্রামের বাসিন্দা। এলজিইডি বলছে, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। অনুমোদন হলেই দরপত্র আহ্বানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাহাত হোসেন রাফের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। স্লুইস গেট সহ সেতু ভেঙে পড়ে আছে। পাশ দিয়ে পায়ে হেঁটে খাল পার হচ্ছেন বাসিন্দারা। অনেকে ঝুঁকি নিয়ে যানবাহন নিয়ে পাশেই নির্মিত কাঠের সেতু পার হচ্ছেন। 2025 সালের 12 আগস্ট রাতে ভারী বর্ষণে পঞ্চগড় সদরের মামা ভাগিনা খালের স্লুইস গেট সহ সেতু দেবে যায়। ভেঙে যায় উভয় পাশের সংযোগ সড়কও। এর 6 মাস পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন আশপাশের অন্তত 10 গ্রামের বাসিন্দা। বিশেষ প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। শীঘ্রই নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজটা ভেঙে গেছে, কাঠের ব্রিজ, এখান দিয়ে যাওয়া খুবই সমস্যা। মাল তো নিয়ে যাওয়া যায় না, খালি ভান কোনো রকম নেওয়া যায়। তারপরেও ব্রিজের নর্মাল হয়ে গেছে। কিছুদিন আগে এই ব্রিজটা আবার ভেঙে গেছিল, আবার নতুন করে মেরামত করা হয়েছে। হসপিটালে যে কোনো একটা সমস্যা হইলে এখন 2-4-5 কিলো ঘুরে যাইতে হচ্ছে, এবং আমাদের এই যে এই ব্রিজটা খুবই দরকার। ঠিকঠাকভাবে প্রতিষ্ঠানে উপস্থিত হইতে পারে না, বিশেষ করে বর্ষাকালে। সার নিয়ে যাব, গোবর সার, জ্বালানি সার, কামলা খাটাবো, যানবাহন নিয়ে যাব, ভ্যান নিয়ে যাইতে পারতেছি না। ব্রিজটা যদি দ্রুত বেগে হয় আমাদের খুবই ভালো হয়। এলজিইডি বলছে, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। অনুমোদন হলেই দরপত্র আহ্বানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রকল্প পরিচালক স্যার এসেছিলেন, সরেজমিনে পরিদর্শন করে গেছেন। আশা করতেছি যে দ্রুত অনুমোদন হলে দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব। এলজিডির তথ্য মতে মামা ভাগিনা খালের স্লুইস গেট সহ সেতুটি নির্মাণ করা হয় 2004 সালে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ঈদ সামনে রেখে সাভারে 2টি মহাসড়কের 6টি বাস স্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় ঢাকা রিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের 6টি স্পটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঈদ সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানায় প্রশাসন।
পটুয়াখালীতে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার দুপুরে পৌরভূমি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, কাইয়ুম নামের এক ব্যক্তি সরকারি সম্পত্তি লিজ নিয়ে স্থাপনা নির্মাণ করেন। পরবর্তীতে তিনি বাৎসরিক নবায়ন না করে উল্টো এই সম্পত্তি নিজের দাবি করে মামলা দিয়ে 40 বছর দখলে রাখেন। সম্প্রতি মামলাটি খারিজ হলে জেলা প্রশাসন জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। বরিশালে আদালতের এজলাসে হট্টগোল ও বিচারককে হুমকির মামলায় গ্রেফতার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কন সহ 11 আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইনজীবী লিঙ্কনকে। এ সময় অভিযুক্ত আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল 11 জন আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তবে আইনজীবী মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। কক্সবাজার সমুদ্র উপকূলে বাড়ছে সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর হার। গেল এক সপ্তাহে মাত্র 3.5 কিলোমিটার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মিলেছে 20টিরও বেশি মৃত মা কচ্ছপ, যাদের পেটে ছিল ডিম। তবে প্রতি বছর কচ্ছপের মৃত্যুর সংখ্যা বাড়ায় দুশ্চিন্তায় রয়েছে খোদ পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সোনারপাড়া সমুদ্র উপকূল, যার বালিয়াড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা কচ্ছপ। একদিকে পেটে রয়েছে ডিম, অন্যদিকে শরীরে আঘাতের চিহ্ন। শুধু সোনারপাড়া উপকূল নয়, পেঁচাদ্বীপ সমুদ্র উপকূলেও ভেসে আসছে মৃত কচ্ছপ। স্থানীয়দের অভিযোগ, জেলে ট্রলিং জাহাজ, বড় ট্রলার এবং অবৈধ জাল এসব কচ্ছপের মৃত্যুর জন্য দায়ী। সাগরে কচ্ছপ বাসে থাকে অনেক সময়। কালকে গেছি, কালকে দেখছি মানে 10-12টা। এই সময় জালা বাজা মারা যায়, আর কিছু লোক আছে মানে জালা বাজার সময় ওকে বাড়ি মারে ফেলে। গত 4 বছর ধরে এই সমুদ্র উপকূলে কচ্ছপ রক্ষণাবেক্ষণ ও ডিম সংরক্ষণে কাজ করছেন স্থানীয় যুবক নবী হোসেন। তার দাবি, উপকূলে ডিম পাড়তে এসে প্রাণ হারাচ্ছে একের পর এক মা কচ্ছপ। এটা যদি না গাড়াইলে অনেকটা কি হয়, ছোট ছোট বাচ্চারা এখানে আসে, খরচের মধ্যে মরা খরচের মধ্যে বেশি গন্ধ উঠে। এটা গাড়া ফেলালে এটা তো পরিবেশ নষ্ট তো বাঁচাইলাম আমি আর কি। এটার জন্য যে কোনো মানুষ আমাকে কি করবে, ভালোবাসবে। একের পর এক কচ্ছপের মৃত্যুর মিছিল নিয়ে দুশ্চিন্তায় খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। গবেষকরা বলছেন, কচ্ছপ রক্ষায় আইন প্রয়োগ এবং জেলেদের সচেতন করার বিকল্প নেই। মোবাইল কোর্টগুলো বাড়াইতে হবে, পাশাপাশি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে আর কি। আমাদের গ্রামের আশেপাশে যে সমস্ত ফিশারম্যান রয়েছেন, অন্যান্য যে সমস্ত মানুষরা রয়েছেন যারা মাছ ধরে বা ই করে, তাদেরকে একটু বুঝাইতে হবে। আমরা মনে হয় যে পরিবেশ এবং এই যে সামুদ্রিক কাসিম যদি বাঁচে এবং মাছের সংখ্যা বাড়বে, নুন্নার সংখ্যা কমে যাবে, জেলিফিশের সংখ্যা কমে যাবে, একটা জীববৈচিত্র্য সংরক্ষণে একটা ব্যালেন্স আসবে এবং মাছের সংখ্যাটা বাড়লে আমাদের জন্য ভালো হবে। 26-27 অর্থ বছরে কিন্তু আমরা একটা হ্যাচারি স্থাপন করব এবং একটা গার্ড অলরেডি আমরা নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। সেই গার্ডের আন্ডারে আমরা দক্ষিণপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পূর্বপাড়ার মধ্যে অন্তত এই দুইটা এরিয়ার মধ্যে আমরা হ্যাচারি স্থাপন করব। সেখানে আমরা কাশ্মীর ডিম আমরা সংরক্ষণ করব। কক্সবাজার সমুদ্র উপকূলে গত 2 মাসে অলিভ রিডলি প্রজাতির অন্তত 70টি কচ্ছপের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরো থাকছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি তালেবানের। প্রথমবার সরাসরি আফগান সরকার স্থাপনা লক্ষ্যবস্তু। দুদেশেই নিরাপত্তা জোরদার। মুন্সিগঞ্জের আড়তগুলোতে বেড়েছে ফলের সরবরাহ। তরমুজ, বাঙ্গি, বড়ই, আনারস, কলাসহ নানা রকম ফলের পসরা ঘিরে জমজমাট বেচাকেনা। রোজায় চাহিদা বেশি থাকায় ফলের বাজার চড়া। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের ফলের হাটে থরে থরে সাজানো বাঙ্গি, তরমুজ, আনারস বিক্রি হচ্ছে নিলামে। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় নানা প্রান্ত থেকে আসা পাইকারদের ভিড় বেড়েছে বেশ। 5 থেকে 7 কেজি ওজনের তরমুজ 500
ও 2.5 থেকে 3 কেজি ওজনের হলে বিক্রি হচ্ছে 150 টাকায়। আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 60 টাকা পিস দরে। আকার ভেদে বাঙ্গি বিক্রি হচ্ছে 20 থেকে 200 টাকা পিস। বড়ই কেজি প্রতি বিক্রি হচ্ছে 15 থেকে 80 টাকা দরে। তো সিন্ডিকেটেড সবেরা গতবার আমরা মাল নিছি বলে করেন যদি 5 টাকা 4 টাকা 3 টাকা করে নিছি মানে হে মালটা 12 টাকা আছে আল্লাহ কত ডবল হয় নাই। ওইখানে মাল কম উঠতেছে, এখানে চাহিদা বেশি, তার জন্য মালের দাম বেশি। এদিকে আড়তদাররা বলছেন সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। 25 টাকা 30 টাকা, সবজি কলা 40 টাকা 45 টাকাও আছে আর কি, সাইজ বুঝছে আর কি। প্রথম রমজানে আনারসটা 60 টাকা বিকছে, এখন বর্তমান 35 টাকা 30 টাকা বিক্রি হইতেছে এখন। অন্যান্য সময়ের তুলনায় রোজায় ফলের চাহিদা বেড়েছে প্রায় 5 গুণ। রোজায় ধলেশ্বরী তীরের আড়তগুলোতে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার ফল। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ইরি, বোরো, আমন ধানের জন্য পরিচিত গাইবান্ধার সাঘাটা উপজেলা এখন শুধু ধান নয়, মশলা জাতীয় ফসল চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তর এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে রসুন সহ মশলা জাতীয় পণ্যের চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ, যা লাভবান করছে চাষিদের। গাইবান্ধা থেকে সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। বছরের পর বছর সাঘাটার বিস্তীর্ণ জমিতে হতো ইরিবোরো ও আমন ধানের চাষ। 2 ফসলের মাঝে দীর্ঘ সময় জমি পড়ে থাকতো অনাবাদি। এই অনাবাদি জমিকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। গেল বছরের মতো এ লক্ষ্য নিয়ে চলতি মৌসুমে উন্নত প্রযুক্তি ও পরামর্শের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকার জমিতে উন্নত জাতের রসুন চাষ করেছেন স্থানীয় কৃষকরা। রসুনের সঙ্গে লাগানো হয়েছে শাকসবজিও। পতিত সময়ে জমির ব্যবহার, উৎপাদন খরচ তুলনামূলক কম হয় আগের চেয়ে প্রায় দ্বিগুণ লাভ হচ্ছে চাষিদের। বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। রসুন হচ্ছে, এরপর আবার যদি আমরা সবজি লাগাই, সবজিটা বর্ষার সময় যে সময় আমরা জমিটা ফাঁকা রাখি সেই সময় মালচিং সিস্টেম করে আমরা ফসল লাগাতে পারি, মানে সবজি লাগাতে পারি। এখন 3টা ফসল যেহেতু পাচ্ছি আমরা, অবশ্যই অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করব। আগে ওই ইরি আর আমন মাঝখানে জমি পড়ে থাকতো, এখন আর পড়ে থাকে না, এখন মানে আবাদ করা চলে। আগের থেকে অনেক ভালো, অনেক ভালো, উন্নত অনেক হচ্ছে। কৃষিতে এই পরিবর্তন টেকসই হলে বদলে যেতে পারে গাইবান্ধার গ্রামীণ অর্থনীতির চিত্র বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বাইরের দেশ থেকে যেন আমদানি নির্ভরতা আমরা কমাতে পারি। আমাদের এই সাঘাটা উপজেলায় আগে গত বছর রসুনের আবাদ হয়েছিল 30 হেক্টর, এবছর আমাদের 32 হেক্টর, 2 হেক্টর বেড়েছে। চলতি অর্থবছর উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় 32 হেক্টর মশলা জাতীয় ফসলের চাষ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নদ ও খালবিলে পানি কমে যাওয়ায় গাইবান্ধার মাছের বাজারগুলোতে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিক্রি হচ্ছে নানা প্রজাতির চাষের মাছ। তবে সরবরাহ বেশি হলেও সব মাছের দাম কিছুটা বেশি। গাইবান্ধা শহরের নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ সরবরাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। বিপ্লব। গাইবান্ধা জেলা শহরের নতুন বাজার মৎস্য আড়ত আমরা দেখি যে প্রতিদিন কিন্তু সকালের আলো ফুটতে এভাবেই এই মৎস্য আড়তটি জমজমাট হয়ে ওঠে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এবং জেলার বাহির থেকে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু এই আড়তটি মুখর থাকে। আমরা দেখছি যে আজকেও কিন্তু প্রতিদিনের ন্যায় কিন্তু ব্যাপক পরিমাণ মাছ উঠেছে, যদিও বর্তমানে কিন্তু নদী নালার পানি কমে গেছে, পাশাপাশি খাল বিলেও তেমন পানি নেই, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে চাষের মাছের পাশাপাশি কিন্তু ব্যাপক পরিমাণ দেশীয় মাছের আমদানি হয়েছে। বাজারের যে মাছ উঠেছে সেটি কিন্তু ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে রমজানকে কেন্দ্র করে প্রত্যেকটি মাছের দামই কিন্তু তুলনামূলক 20 থেকে 30 বা 50 টাকা পার কেজিতে বেশি। যদিও এখন যে চাষের মাছ তার চেয়ে কিন্তু আমরা দেখছি যে আজকে দেশি মাছের আনাগোনাটা বাজারে সবচেয়ে বেশি উঠেছে। ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে প্রায় 15 দিনের বেশি সময় ধরে কিন্তু এই বাজারে দেশীয় মাছের আনাগোনা হয়েছে। এবং আজকে যেটি বাজার যদি বলি যে আজকে রুই কাতলা যেটি সেটি 220 থেকে
250 টাকা প্রতি কেজি, এবং যদি একটু সাইজ বড় হয় সেটি কিন্তু 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি শিং, কই, দেশীয় গোলসা যদি বলি সেটি 400 থেকে 600 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এই বাজারটিতে কিন্তু সকাল থেকে একেবারে ভোরের আলো ফুটতেই কিন্তু জেলার শহরের এই বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে মাছ আসে, এবং এই মাছগুলো এখান থেকেই কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে চলে যায় এবং সেখানে কিন্তু খুচরা বিক্রি হয়। এই বাজারটি পাইকারি বাজার হিসেবে পরিচিত, এবং এই আড়তটিতে যারা মৎস্য চাষী তারাও কিন্তু মাছ নিয়ে আসেন, এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ কেনাবেচা করেন তারাও কিন্তু পাইকারি বিক্রির জন্য এখানে আসেন। আজকেও আমরা দেখেছি কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে এবং জেলার বাইরে থেকে কিন্তু শত শত ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে প্রতিদিন যে তুলনামূলক দাম হয় বা নিয়মিত যে দাম থাকে তার চেয়ে কিন্তু একটু বেশি দামে এই মাছগুলো বিক্রি হচ্ছে। এই আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দেশীয় মাছের ব্যাপক সমাগম হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেশীয় মাছ এসেছে। পাশাপাশি নদীর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাছ সবচেয়ে বেশি উঠেছে। এখানে কিন্তু প্রত্যেক বিক্রেতা মাছ নিয়ে আসেন এবং সেটি একজন ডাকের মাধ্যমে কিন্তু ক্রেতারা সেই মাছটি কিনে নেন। সুলভ মূল্যের বাজার হিসেবে কিন্তু এই পুরাতন বাজার যে মৎস্য আড়ত এটি পরিচিত, এবং জেলার ঐতিহ্যবাহী একটি আড়ত হিসেবে কিন্তু এটি পরিচিত। এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। গাইবান্ধায় মাছের আড়ত থেকে মাছ বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব। এবার দেশের বাইরের খবর। পারমাণবিক চুক্তি বাতিল না করলে ইরানের হাতে 3 বছর আগে পারমাণবিক অস্ত্র থাকতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরানের জনগণ বর্তমান সরকারকে উৎখাত করে নতুন ভবিষ্যৎ গড়ুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি যদি ইরানের পারমাণবিক চুক্তি বাতিল না করতেন তবে তেহরানের হাতে 3 বছর আগেই পারমাণবিক অস্ত্র চলে আসতো। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি ছিল সবচেয়ে বিপজ্জনক সমঝোতা। ট্রাম্প অভিযোগ করেন, ওই চুক্তি বহাল থাকলে বিশ্ব পরিস্থিতি ভিন্ন রূপ নিত এবং এর দায় ওবামা ও বাইডেনের ছিল। যদিও স্বাধীন বিশ্লেষক ও আন্তর্জাতিক পরিদর্শকদের বেশিরভাগই সে সময় মত দিয়েছিলেন ইরান চুক্তির শর্ত মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নির্ধারিত সীমার মধ্যেই রেখেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রা থেকে অনেক দূরে ছিল। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাদের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র চায় ইরানের জনগণ বর্তমান সরকারকে উৎখাত করে নতুন ভবিষ্যৎ গড়ুক। তবে সেটি এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য নয়। তিনি শনিবারের হামলাকে প্রি-এম্পটিভ আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল হামলা চালানোর আগাম তথ্য পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছিল যাতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি এড়ানো যায়। নাদিম মারজান, সময় সংবাদ। সাইপ্রাসে থাকা যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহর ছোড়া ড্রোন রানওয়েতে আঘাতের পর 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা লন্ডনের কৌশলগত অবস্থানকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি RAF আক্রতিরিতে ইরান নির্মিত একটি শাহেদ ড্রোন আশ্রে পড়ে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রানওয়েতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘন্টা পর ঘাঁটির দিকে ধেয়ে আসা আরও 2টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না। তবে ব্রিটেনের এই সার্বভৌম ঘাঁটি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়ভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, অনেক কর্মীকে সরিয়েও নেওয়া হয়েছে এবং সামরিক সদস্যদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
by the US and Israel. হামলার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র চাইলে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালাতে পারবে। তিনি আরো দাবি করেন এটি আন্তর্জাতিক আইনের আওতায় সম্মিলিত আত্মরক্ষার অংশ। তবে সমালোচকরা বলছেন এতে যুক্তরাজ্য সংঘাতের সরাসরি ঝুঁকিতে পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ট এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা হামলা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে থাকলে ব্রিটেন এক আইনি ও সামরিক ধূসর অঞ্চলে আটকে পড়তে পারে। 1986 সালের পর এই প্রথমবার সরাসরি আক্রমণের শিকার হলো আক্রতিরি ঘাঁটি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আক্রমণে অংশ না নিলেও এর ঘাঁটি এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা সংঘাতের বিস্তার ও ইউরোপীয় নিরাপত্তার কাঠামোর উপর নতুন চাপ তৈরি করছে বলেই মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আঞ্চলিক শক্তিগুলোর সংঘাতে লেবানন আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। সোমবার হামলায় অন্তত 52 জন নিহত এবং 1.5 শতাধিক আহত হয়েছে। এতে ফিলিস্তিন ইসলামী জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের 50টিরও বেশি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে লেবাননে শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক ও গণবাস্তুচ্যুতি। ইসরায়েলের টানা বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের বহু এলাকা খালি করার নির্দেশে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে রাজধানী বৈরুত ও উত্তরের দিকে ছুটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থা ইসলামিক রিলিফ জানিয়েছে বহু পরিবার স্কুলে আশ্রয় নিচ্ছে। বৈরুত, মাউন্ট লেবানন ও উত্তরাঞ্চলের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছে সরকার। সংস্থাটি খাদ্য, পানি, কম্বল, গদি ও স্বাস্থ্যসম্মত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করে। জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়া ও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও নৌ হামলা চালায়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তবে হিজবুল্লাহ সমর্থকদের একাংশ ইসরায়েলকেই দায়ী করেছেন এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। বিশ্লেষকরা বলছেন 2023-24 সালের যুদ্ধের স্মৃতি এখনও তাজা। সে সময় 4000-এর বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। চলমান সংঘাতে সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলার প্রভাব পড়তে শুরু করেছে আয়ারল্যান্ডে। প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। আমদানি নির্ভর দেশটিতে এর প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও শেয়ার বাজারেও। এ নিয়ে উজবেকে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। গত সপ্তাহে আয়ারল্যান্ডে ডিজেল ও পেট্রোলের দাম ছিল লিটার প্রতি গড়ে €1.68 থেকে €1.73। তবে শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরদিন শনিবারই দাম বেড়ে দাঁড়ায় €1.75। রোববার তা আরও বেড়ে €1.78 থেকে 80 সেন্ট ছাড়িয়ে যায়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে পারিবারিক বাজেটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নতুন করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমি মনে করছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি অতিরিক্ত 0.5 থেকে 7% পর্যন্ত বাড়তে পারে। আয়ারল্যান্ড তার ব্যবহৃত, অপরিশোধিত ও পরিশোধিত সব ধরনের পেট্রোলিয়াম পণ্যের জন্য আমদানির উপর নির্ভরশীল। দেশটি বছরে গড়ে প্রায় 58 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে থাকে। এ কারণে বৈশ্বিক বাজারে দামের সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে স্থানীয় বাজারে। আয়ারল্যান্ডে প্রতিদিনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো না। এভাবে বাড়তে থাকলে এর প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রে। তেল ও পণ্যের দাম আরো বাড়ে, সেটি আমাদের মতো প্রবাসী ও সাধারণ মানুষদের জন্য বড় উদ্বেগের বিষয় হবে। যুদ্ধ কখনো শান্তির বার্তা নিয়ে আসে না। একটি দেশ তার অবকাঠামো ও তার খনিজ সম্পদ ভেঙে পড়লে তার প্রভাব বিশ্বের অন্য দেশগুলোতেও পড়ে। এই সহজ হিসেবে
যুদ্ধ হোক বন্ধ, পৃথিবীর সব দেশ চলুক তার স্বাভাবিক গতিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলা প্রতিহতের দাবি করেছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে পাকিস্তানের গোলা বর্ষণে অন্তত ৩৬ বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্যদিকে ইসলামাবাদের দাবি ৪৬টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং ৪০০-র বেশি আফগান সেনা নিহত হয়েছে। পাকিস্তান আফগানিস্তানের টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ চলছে বলে ঘোষণা দিয়েছে। আফগানিস্তান দাবি করেছে রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলার চেষ্টা তারা নস্যাৎ করেছে। পারওয়ান প্রদেশের পুলিশ জানায় ভোরের দিকে পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান আফগান আকাশসীমায় ঢুকে বাগরাম ঘাঁটিতে বোমা হামলার চেষ্টা চালায়। আফগান বাহিনী রুশ নির্মিত জেট ইউ-23 অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে বলে দাবি করা হয়। হতাহত বা বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বাগরাম বিমান ঘাঁটিতে একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ন্যাটোর সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল এবং ২০ বছরের যুদ্ধে এটি ছিল কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে এবারই প্রথম পাকিস্তান সরাসরি আফগান সরকারি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা আগের অভিযানের তুলনায় বড় পরিবর্তন। সংঘাতের সূত্রপাত হয় যখন আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠী পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার জবাবে সীমান্তে পাল্টা আঘাত হানে। ইসলামাবাদ অভিযোগ করে আফগানিস্তান তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে সশস্ত্র হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। এদিকে কাতার সহ কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। কাবুল ও ইসলামাবাদ দুই রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির মনফালকন শহরে টানা ২ দিন ব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানে উপচে পড়া ভিড়ের মধ্যেই হাজারো প্রবাসী সহজে সেবা গ্রহণ করছে। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাস সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করছে মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল। মিলান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বখ্যাত নগরী মনফালকন ও আশপাশের এলাকায় বসবাস করেন প্রায় ৩০,০০০-এর বেশি বাংলাদেশি প্রবাসী। দীর্ঘ ১ বছর পর সাপ্তাহিক ছুটি ও পবিত্র রমজানের মধ্যে সেখানে ২ দিনের অস্থায়ী ভ্রাম্যমাণ দূতাবাস ক্যাম্প স্থাপন করা হয়। মিলান কনসুলেট অফিসের তথ্য অনুযায়ী এবারের ক্যাম্প থেকে প্রায় ১,০০০ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। পাসপোর্ট বিতরণ ও নবায়ন আবেদন, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ব্যক্তিগত ও পারিবারিক সনদ এবং ওয়েজ আর্নার্স সার্টিফিকেট সহ নানা সেবা প্রদান করা হয়। হাতের নাগালে এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা। ২ দিন যাবত এখানে মিলান কনসুলার সেবা চলছে, আমরা সেবা পেয়ে অনেক ধন্য। ১ বছর 4টা সার্ভিস দিতে পারে তাহলে আমাদের মনফালকনে প্রায় ১০,০০০ মানুষ বসবাস করে। আমাদের অর্থনৈতিকভাবে কিছুটা সাশ্রয় হবে এবং আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। কর্মব্যস্ত জীবনে দূতাবাস সেবা নিতে প্রবাসীদের কাছ থেকে ছুটি নিতে হয়, দীর্ঘ ভ্রমণ করতে হয়, এমনকি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়। তাই নিজ এলাকায় ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পে খুশি প্রবাসীরা। সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে মিলান কনসুলেট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এইখানে অসংখ্য মানুষ সেবা গ্রহণের জন্য এসেছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য। ইতালিতে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। উত্তর ইতালির বিভিন্ন প্রদেশে দূতাবাস সেবা প্রদান করে মিলান কনসুলেট জেনারেল অফিস। সেবাকে আরও সহজলভ্য করতে ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি। ভোরের সময় আরও থাকছে। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া আজ বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফ্রিদারা। দক্ষিণ কোরিয়াকে একটি বৈশ্বিক পর্যটন পরাশক্তিতে রূপান্তর করতে ২০৩০ সালের মধ্যে ৩ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। রাজধানী সিউলের উপর পর্যটকদের অতিরিক্ত চাপ কমাতে এবং দেশের প্রান্তিক অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রত্যন্ত গ্রামগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
পর্যটন শিল্পকে বলা হয় ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়। বিদেশি পর্যটকরা যখন যে দেশে পা রাখেন তখন সে দেশের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, শপিং ও বিনোদন খাতে অর্থ ব্যয় করেন। এতে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারও চাঙ্গা হতে শুরু করে। দেশটির অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এবার সেই পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া। বুধবার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যটন কৌশল বৈঠক, যেখানে দীর্ঘ 8 বছর পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট সরাসরি এমন বৈঠকে সভাপতিত্ব করলেন। গেল বছর দেশটিতে বিদেশি পর্যটক বিগত কয়েক বছরের মধ্যেই সর্বোচ্চ। এবার 2030 সালের মধ্যে 3 কোটি বিদেশি পর্যটকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। গত বছর কোরিয়া ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 1,89,30,000, যা সর্বকালের রেকর্ড। 2030 সালের মধ্যে পর্যটকের সংখ্যা 3 কোটির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়, আমাদের গুণগত উন্নয়নের দিকেও বড় পরিবর্তন প্রয়োজন। বর্তমানে প্রায় 80% বিদেশি পর্যটক রাজধানী সিউলে কেন্দ্রীভূত। সরকার মনে করছে এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের অন্যান্য অঞ্চলের অর্থনীতি পিছিয়ে পড়বে। তাই আঞ্চলিক শহর, গ্রামীণ এলাকা, ঐতিহ্যবাহী স্থানীয় সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করে সমান উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করা, আঞ্চলিক বিমানবন্দর উন্নয়ন, পর্যটক বান্ধব সেবা নিশ্চিত করা এবং সর্বত্র অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম বন্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি পর্যটককে শুধু বিনোদন খাত হিসেবে নয়, বরং অর্থনীতি, কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়ার সরকার। আধুনিক প্রযুক্তির জয় জয়কার আর নজর কাড়া কে কালচারের ঢেউয়ে বিশ্বকে মাতিয়ে রাখা দক্ষিণ কোরিয়া এবার হাঁটছে ভিন্ন এক পথে। পর্যটন শিল্প ও সাংস্কৃতিক শক্তিকে টেকসই এক অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে রূপান্তর করতে চায় দেশটি। রাজধানী সিউলের পাশাপাশি আঞ্চলিক শহরগুলোর ঐতিহ্য এবং এআই ভিত্তিক পর্যটন সেবাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার খেলার খবর। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফিদা খন্দকারের। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার বড় মঞ্চ। শীর্ষদের কাছে সেরাটা চান কোচ। এদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে 2 মেরুতে দাঁড়িয়ে 2 দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ 9 বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে 17তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে 112তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন আলপি আক্তার। সবশেষ নারী লিগে 29 গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন্নাহার, সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই 2 দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার।
এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা বাংলাদেশিদের মাঝেও। দীর্ঘ গাড়ি বহরে নানা রঙের জার্সি পরে আফিদা ঋতুপর্ণদের উৎসাহ যোগাতে মাঠে যাবেন তারা। প্রবাসে বাংলার ফুটবল ম্যাজিক দেখার অপেক্ষায় সমর্থকরা। হার জিত যাই হোক না কেন এশিয়ান কাপের মঞ্চে অংশ নিচ্ছে বাংলাদেশ, এতেই খুশি তারা। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, তবে অস্ট্রেলিয়ার সিডনিতে যেন ঈদ উৎসবের রং একটু আগে ভাগেই লেগে গেছে। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে সিডনিতে এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখানকার বাঙালি পাড়া কাঁপছে ফুটবল উন্মাদনায়। আফিদা ঋতুপর্ণাদের খেলা দেশে বসে দেখার সুযোগ হয় না। প্রবাসে বাংলার জয়ী তাদের ম্যাচ নিয়ে তাই নানা পরিকল্পনা করছেন প্রবাসীরা। লম্বা গাড়ি বহরে লাল সবুজ জার্সি পরে মাঠে যাবেন তারা। 12,000 দর্শক অলরেডি আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে টিকিট পারচেস করছে। এখানে মিন্টো থেকে মানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আন্ডারে যে আমাদের মিন্টো স্টেশন থেকে আমরা অ্যারাউন্ড 200 গাড়ি একসাথে আমরা এখান থেকে রওনা দেবো খেলা দেখার উদ্দেশ্যে। এবং এখানে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা ফেস্টুন এবং হেডব্যান্ড এটাই করে আমরা গাড়িতে পতাকা ঝুলিয়ে এখান থেকে আমরা সবাই খেলা দেখার উদ্দেশ্যে যাব। আমরা তো খুবই এক্সাইটেড এবং আমরা বেশ কয়েকজন একসাথে যাব এবং সবাই একসাথে বসবো। ওইভাবে আমরা টিকিটগুলি কেটেছি যাতে একসাথে বসে হই হুল্লা করতে পারি এবং বাংলাদেশের পতাকা আমাদের সাথে থাকবে, আমাদের জার্সি থাকবে, সব কিছু মিলে মানে আমরা খুবই এক্সাইটেড। হার জিত যাই হোক বাংলাদেশের মেয়েদের মাঠে বসে উৎসাহ যোগাবেন বাংলাদেশি সমর্থকরা। আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, বিশেষ করে ছাত্র, যুবক এবং সাধারণ জনগণ, তারা প্রচণ্ড পরিমাণ উদ্বেলিত এই টুর্নামেন্ট উপলক্ষে। কারণ দীর্ঘদিন পরে আজকে বাংলার দামাল মেয়েরা তারা খেলতে আসছে ফুটবলের জন্য। সবাই লাল সবুজের পতাকা নিয়ে এবং লাল সবুজের ড্রেস পরে আমরা সবাই বাংলাদেশের আমরা একটু বাংলাদেশ যে আমরা এখানে আমরা আছি ওইটা দেখানোর জন্যই আমরা যাব, যে আমরা দেখাবো পৃথিবীকে যে আমরা আসতেছি, তোমরা দেখো টাইগার ইজ কামিং। দামাল মেয়েদের প্রশান্ত পারে এই খেলাটা আমাদের জন্য এক ধরনের উচ্ছল উদ্দীপনা এবং ভালোবাসার সময়, সাথে সাথে বাংলাদেশকে এইভাবে দেখতে পাবার খুব কাছ থেকে এটা দেখতে পাবার যে সুযোগটা, এটা আমরা সবাই মিলে ঈদ হিসেবেই মনে করছি। প্রবাসে দেশের আনন্দ ফিরিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু উপহার দেবে জয়ী তারা, এমন স্বপ্নই বুকে ধারণ করে রেখেছেন এই প্রবাসী বাঙালিরা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে 5 বছরের মধ্যে ত্রিশালের অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব বলেও মন্তব্য করেন বিওএ সভাপতি। এদিকে সেনাপ্রধানের অনুরোধের ইতিবাচক সাড়া দিয়েছেন আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া সংগঠক ও অভিভাবক সৌজন্য সাক্ষাতে এসে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের বর্তমান হাল ও ভবিষ্যৎ করণীয়। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত অবস্থানে। সঠিক পরিকল্পনার অভাব আর অর্থের অপ্রতুলতা যার নেপথ্যের অন্যতম কারণ। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন বিওএ সভাপতি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশে
তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সম্প্রতি ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে গেম চেঞ্জার। তবে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতা, যে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে, বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ, এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায় আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো। দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। স্পোর্টসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সহ নিয়েছে বেশ কিছু দারুণ উদ্যোগ। এসবের সঙ্গে সঙ্গতি রেখে বিওএ সভাপতির অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। যিনি আমাদের সম্মানিত আর্মি প্রধান, তিনি যে বিষয়টি বলেছেন আমরা আপনার সাথে শতভাগ একমত। এছাড়াও অ্যাথলিটদের নির্বিঘ্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে আর্মি স্টেডিয়ামের পাশে 2টি ইনডোর সুবিধা সহ একটি স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনা করছেন সেনাপ্রধান। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিএল এর শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অফ ক্রিকেট। ফাইনালে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে এই ম্যাচ জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন সাইফ হাসান। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর 2:15টায়। লম্বা সময় পর আবারও মিরপুরে ওয়ানডে উত্তাপ, সামনে পাকিস্তান সিরিজ। তার আগে শেষ প্রস্তুতির মঞ্চ বিসিএল ফাইনাল। রাজশাহী বগুড়া ঘুরে ফাইনাল হবে হোম অফ ক্রিকেটে, মুখোমুখি নর্থ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠের অনুশীলন বিঘ্নিত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না কোনো দল। 9 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের আগে এই ফাইনাল সাইফদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। লাস্ট 1 বছর যদি বলেন, 1-1.5 বছর ওরকম ওয়ানডে খেলার স্কোপ পাইনি, কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও টি20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু, সব মিলিয়ে বছর বাংলাদেশ খেলবে মোট 22টি ওয়ানডে। আগামী বছর বিশ্বকাপ, তাই এই ফরম্যাটে এখন সেরা ছন্দে ফেরাটা জরুরি। বিসিএল এর ফাইনালে মিরপুরে ভালো উইকেটের আশায় সাইফ। নিজের পারফরমেন্স নিয়েও সুপার সিরিয়াস এই ব্যাটার। বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। লাস্ট আমরা যে টি20 টুর্নামেন্টসগুলো খেললাম, উইকেট ভালো ছিল অনেক। যদি এরকম থাকে অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটসম্যান বোলার দুজনেই হেল্প পাবে। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ। তবে এবার বিসিএল ওয়ানডেতে খুব বাজে সময় পার করছেন তিনি। 3 ম্যাচে করেছেন মোটে 39 রান। সাইফদের ফাইনালের প্রতিপক্ষ নর্থ জোন। জাতীয় দলের তারকায় ঠাসা লিটন শান্ত, তানজিদ তামিম, হৃদয়, শরীফুল, সাব্বিরদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দলটা। শান্তর নেতৃত্বে স্বপ্ন এখন একটাই, শিরোপা জয়। মনে হয় যে দলটা নিয়ে আমরা আপনাদের কাজ করছি, সেই জায়গাটায় শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। যদি দেখেন যে এটা একটা টিম গেম, ধরেন হান্নান আর আমি যখন কাজ করছি তখন আমাদের একটা মোটো থাকে যেটা টিমটাই ফার্স্ট। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনারা রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনেই গিয়েছি, এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে, এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। এর আগে রাজশাহীতে নর্থ জোনকে 2 উইকেটে হারিয়েছিল সেন্ট্রাল জোন। শিরোপার মঞ্চে সেই ধারা অব্যাহত রাখতে চায় অঙ্কনের দল, আর ওই হারের শোধ তুলতে চাইবে শান্তরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলে আলোচিত 2 ভাই রোনান ও ডেকলান সুলিভানের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। সবকিছু ঠিক থাকলে আগামী 14 কিংবা 15 মার্চ বাংলাদেশে আসবেন তারা। যোগ দেবেন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের ক্যাম্পে। এদিকে চলতি বছরের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো সামনে রেখে একজন কোচ বা মেন্টর নিয়োগ দেবে বাফুফে।
জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোমদের দেখানো পথে এখন হাঁটতে চান দেশের বাইরে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। তার ধারাবাহিকতায় মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ইব্রাহিম নেওয়াজ, বিৎশোক চাকমা, সুশ্রত মণ্ডল সহ বেশ কয়েকজন ফুটবলারকে প্রাথমিক একাদশে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ। এবার সেখানে যুক্ত হতে যাচ্ছে নতুন আরও 2 নাম। দেশের ফুটবলের আলোচিত সুলিভান ব্রাদার্স। 4 ভাইয়ের মধ্যে যমজ রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় তাদের নিয়ে কাজ শুরু করে বাফুফে। নানির সূত্রে তারা বাংলাদেশি বংশোদ্ভূত। এই 2 যমজ ভাইয়ের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া এরই মধ্যে শেষ পর্যায়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 14 কিংবা 15ই মার্চ বাংলাদেশে পা রাখবেন এই 2 ভাই। ডকুমেন্টেশন ওয়াজ এ বিগ অফ চ্যালেঞ্জ বিকজ ওনার শুধুমাত্র মার মা অর্থাৎ নানু বাংলাদেশি। ইভেন বিফোর আমরা ডকুমেন্টেশন শুরু করার আগে ফিফা এফসিতে আমরা কথা বলেছি, রিপিটেড কথা বলেছি, যে কেসটাকে ওদেরকে এক্সপ্লেন করেছি যে এখানে কোনো চ্যালেঞ্জ আছে নাকি। বায়োমেট্রিক্সটা হয়ে গেলে আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে ইনশাল্লাহ অ্যাট দ্য সুনেস্ট পাসপোর্টটা উনি বের করবে। সো ওনাদের ট্রাভেল প্ল্যান হচ্ছে 14তে ওনারা লিভ করবে আমেরিকা, নিউ ইয়র্ক। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার। চলতি বছরে 4টি বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সাফ ও এএফসির এসব আসর সামনে রেখে নতুন একজন মেন্টর কিংবা কোচের খোঁজে রয়েছে বাফুফে, যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে একাডেমি কিংবা ইউথ টিমের সঙ্গে। ইউথ ডেভেলপমেন্টের জন্য একজন বিদেশি ফরেন ওয়েল এক্সপেরিয়েন্স ইউথ এবং একাডেমি ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেরকম কাউকে এনে একটি টেকনিক্যাল ম্যানেজার পদ দিতে পারে, টেকনিক্যাল ইউথ ডিরেক্টর হতে পারে, কিংবা হেড কোচ হতে পারে, আমি ঠিক জানি না। বাট এই 4টি টুর্নামেন্টকে মাথায় রেখে এই 4টি টিমের জন্য উনি একজন সুপারভাইজারি এক্সপেরিয়েন্স উইথ একাডেমি ইন্টারন্যাশনাল কোচ আনতে চান। এদিকে দ্রুতই কমলাপুর স্টেডিয়াম বুঝে পেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ড্রেসিং রুম, আবাসন সহ স্টেডিয়ামের বেশ কিছু সংস্কার কাজ নিজ উদ্যোগে করতে চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ব্যর্থতায় উত্তাল পাকিস্তানের ক্রিকেট। ওয়ার্ল্ড টি20-র হতাশাজনক পারফরমেন্সের পর ক্রিকেটারদের আর্থিক জরিমানা করতে যাচ্ছে পিসিবি। প্রত্যেক খেলোয়াড়দের পকেট থেকে নাকি কাটা হচ্ছে 50 লাখ রুপি। শুধু তাই নয়, ক্যাপ্টেন্সি ও কেন্দ্রীয় চুক্তিতেও আসবে বড় সড় পরিবর্তন, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। পাকিস্তানের ক্রিকেট আনপ্রেডিক্টেবল, মাঠে আবার মাঠের বাইরেও। এবারের টি20 বিশ্বকাপে সেই অনিশ্চয়তা রূপ নিয়েছে চরম হতাশায়। হম্বিতম্বির পর সুপার 8 থেকেই বিদায় নিতে হয়েছে সালমান আলী আঘার দলকে। আর এই ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের মাসুল এবার নাকি গুনতে হচ্ছে পকেট থেকে। টি20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারায় নাকি পাকিস্তানি ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করতে যাচ্ছে পিসিবি। ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করা হচ্ছে। বিশ্বকাপের মাঝপথেই, বিশেষ করে ভারতের কাছে হারের পরপরই খেলোয়াড়দের নাকি এর শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, ভালো খেললে যেমন কোটি টাকার বোনাস পাওয়া যায়, খারাপ খেললে গুনতে হবে জরিমানাও। এবারের আসরে সাহিবজাদা ফারহান ছাড়া প্রায় সব স্বীকৃত ব্যাটারি ছিলেন ব্যর্থ। বাবর আজম, সাইম আয়ুব কিংবা অধিনায়ক সালমান আলী আঘা কেউই পুরো টুর্নামেন্টে 100 রানের গন্ডিও পার করতে পারেননি। অথচ মাঠের বাইরের সুযোগ সুবিধা কিংবা কেন্দ্রীয় চুক্তিতে তাদের পারিশ্রমিক আকাশচুম্বী। সর্বোচ্চ এ ক্যাটাগরির ক্রিকেটারের বেতন 45 লাখ রুপি আর বি ক্যাটাগরিতে 30 লাখ। 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা হলে তা হবে ক্রিকেটারদের মাসিক বেতনের চেয়েও বেশি। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে অধিনায়কত্বেও আসতে পারে বড় পরিবর্তন। তবে আপাতত পিসিবির এই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু জরিমানা নয়, পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তেহরানের, বড় পরিসরে আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের। বললেন, প্রয়োজনে হতে পারে স্থল অভিযান। মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আজকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামাতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব বিএনপির।
ঈদ ঘিরে নেওয়া হচ্ছিল ডাকাতি ছিনতাইয়ের প্রস্তুতি। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবরে পুলিশের অভিযান, বীর্যনাশক মাদক জব্দ। এবং ঈদে রেলের আগাম টিকিট বিক্রি শুরু আজ। সারা দেশে সেবা নিশ্চিতে দরকার 5,000 কোচ আছে অর্ধেক। ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। এই ছিল ভোরের সময়ের এখনকার আয়োজনে। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মিসবাউল আলিফ। ধন্যবাদ জুহ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।